মাঝরাতের গল্প। ভয় যদি সত্যির রূপ নিত তবে সেটাই হতো মাঝরাতের গল্প। বলছি, শুনছেন এই বসন্তপুর এখান থেকে কত দূরে? কথাটা বলতেই একপাশে জমির উপরে বসে থাকা লোকটা মুখ তুলে তাকালো পথিকের দিকে। পথিকের নাম অজয় সামন্ত। বসন্তপুর যাওয়ার জন্য সে এসেছে অনেক দূর থেকে, সঙ্গে গরুর গাড়ি। গরুর গাড়িতে বসন্তপুরের জমিদার হরিনারায়ণ চক্রবর্তীর বাড়িতে সে যাবে। লোকটা এবার জমি থেকে উঠে দাঁড়ালো। জমিতে কাজ চলছে। এখন বিকেল হয়ে এসেছে। একটু পরেই অন্ধকার নামতে শুরু করবে। একটু পরেই সবাই ফিরে যাবে। লোকটা ভালো করে পথিক অজয় সামন্তকে আর তার গরুর গাড়িটার দিকে তাকিয়ে দেখে বলল, বসন্তপুর যাবেন? আরে সে তো এখান থেকে অনেকটাই দূরে, কিন্তু আকাশের অবস্থা ভালো নয়। এই সময় বসন্তপুরে যাত্রা করাটা কি ঠিক হবে? চিন্তা করবেন নে, এই গরুর গাড়ি আসে ঠিক চলে যাও। কতটা সময় লাগবে বলুন তো? আর এই রাস্তা ধরে সোজা যাব। এই রাস্তা ধরে সোজা চলতে থাকলে পরপর 2টো গ্রাম পেরিয়ে তারপর আপনাকে বসন্তপুরে যেতে হবে। কিন্তু একেতেই আজ শনিবার, তারপর আকাশের অবস্থাও ভালো নয়। আজ বসন্তপুরের যাত্রা এই সময় ভালো হবে না বাবু। অজয় সামন্তর পরনে ধুতি, গায়ে জড়িয়ে রাখা সাদা রঙের একটা পাতলা ফতুয়া, তার উপর দিয়ে জড়িয়ে রাখা একটা চাদর। যদিও এখন বর্ষা শেষের মুখে, তবুও সাবধানে যেতে হয়। সন্ধ্যের দিকে হাওয়া বাতাস লাগে, তাই চাদর গলায় জড়িয়ে রাখে সবসময় অজয় সামন্ত। এইবার লোকটার কথা শুনে সে বলল, না না, অন্য কোনো ভয় আমি পাই না। এই সঙ্গে আলো আছে, তাছাড়া সঙ্গে লাঠি আছে। আমার এই গারোয়ান লাঠি চালাতি ওস্তাদ, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবেনি। এর আগে একবার ডাকাতের দল সামনে পড়ে আমি আর গোবিন্দমূলে লাঠির ভরসা করে তাদের তাড়িয়েছিলাম। মানুষকে আমরা ভয় পাই না বাবু, ভয় অন্য কিছুতে। আপনি যাবেন বলেই যখন ঠিক করেছেন তাহলে চলে যান। এই গ্রামের নাম অজয়গড়, তারপরে বাসন্তী, তারপরে হরিহরপুর এবং তারপরে আপনি গিয়ে পড়বেন বসন্তপুরে। পৌঁছতে পৌঁছতে কিন্তু রাত হয়ে যাবে। অজয়গড় পর্যন্ত ঠিক আছে, কিন্তু বাসন্তী থেকে বসন্তপুর পর্যন্ত পথটা একটু সাবধানে যাবেন বাবু। যদি পিছন থেকে কেউ ডাকে তাহলে একদম সাড়া দেবেন না। এইবার অজয় সামন্ত মুখ তুলে তাকালো তার গারোয়ান গোবিন্দর দিকে। গোবিন্দ হাসছে। অজয় সামন্ত হাসলেন না। গ্রামের লোকেদের একটু ভূতুরে বিশ্বাস থেকেই যায়, তার উপরে কিছু বলা চলে না। লোকটাকে নমস্কার করে এক কথায় ধন্যবাদ জানিয়ে অজয় সামন্ত গাড়িতে উঠে পড়তেই গারোয়ান গোবিন্দ বলে উঠল, যাওয়ার আগেই লোকটা ভয় দেখিয়ে দিল। একে তো এইদিকে নতুন, তার উপর আবার এইসব কথা। আচ্ছা, পথে কি কি বিপদ থাকতে পারে বলুন তো ছোটবাবু? যতই বিপর্যয় থাক না কেন, তো কাল ভোরের আগে আগে আমাদের বসন্তপুরে পৌঁছাতে হবে। একটু অপেক্ষা করা যাবে নি। কাল হরিনারায়ণ চক্রবর্তীর মেয়ের বিয়ে। এই চাল তরি তরকারি থেকে শুরু করি আরো অনেক কিছু আছে। বাবা সব পাঠিয়েছে। হরিনারায়ণ চক্রবর্তী গরিব ব্রাহ্মণ, আমার দেরি দেখে বোধহয় কত চিন্তায় না পড়েছে সে। আমারই ভুল হয়েছে। বাসন্তী পেরিয়ে গাড়িটা যখন হরিহরপুরের কাছাকাছি এসে পৌঁছলো, তখনই আকাশটা কালো হয়ে ফোঁটা ফোঁটা বৃষ্টি নামল। ঠান্ডা হাওয়ার দাপটটা বাড়তেই অজয় সামন্ত চাদরটা জড়িয়ে নিলেন ভালো করে। গোবিন্দ মাথার গামছাটাকে ভালো করে মুড়িয়ে গরুটাকে তাড়াতে তাড়াতে আরও খানিকটা এগিয়ে এসেছে। এমন সময় মাঠের এক পাশ থেকে একটা মেয়ের তীব্র কান্নার শব্দ ভেসে লাগলো ওদের কানে। প্রাণপণে প্রচণ্ড যন্ত্রণায় যেন কোনো একটা মেয়ে কেঁদে উঠেছে পথের পাশে। চারপাশটা এরই মধ্যে আরো আধো অন্ধকার হয়ে উঠেছে। মেঘের জন্যই হোক, টিপটিপে বৃষ্টি পড়ার জন্যই হোক, চারপাশে যেন একটা অদৃশ্য বলয় তৈরি হয়ে গেছে।
অজয় সামন্ত গাড়ি থেকে নামতে যাচ্ছিলেন। তাকে বাধা দিয়ে গোবিন্দ বললেন, খবরদার ছোটবাবু, অজানা অচেনা জায়গায় অন্ধকারে কোনো শব্দ শুনে নামতে নেই। তার উপর ওই লোকটা কি বললো মনে নেই? এর জন্যেই বলে কারোর কথা শুনতি নেই। তুই নিজেই বললি, আর তার উপর তুই নিজেই ভয় পাচ্ছিস। কোনো মেয়ে বোধহয় বিপদে পড়ে সাহায্য চাইছে। খবরদার, বাসন্তী পেরিয়ে আসার পর থেকে একটাও কি বাড়িঘর চোখে পড়েছে আপনার? দুপাশে যতদূর চোখ চলে যায় ধানের জমি ছাড়া কিছুই নেই। বাসন্তীতে ওই বুড়ো গাছের তলায় লোকটা তো বলল, হরিহরপুর গ্রামটার ওই ডান দিকে অনেক দূরে ছোট যে মাটির রাস্তাগুলো নেমে গেছে, তার পথের আশেপাশে কোনো বসতি নেই। আর সেও তো বলল কোনো ডাক শুনে গাড়ি যেন না থামাই। এইবার অজয় সামন্ত একটু অস্থির হয়ে পড়ল। সে ডাকাপুকো ধরনের মানুষ, তাছাড়া এমন অন্ধ অবিশ্বাস তার নেই। মফস্বলে তার অনেকটা সময় কেটেছে। সে বলল, তুই যদি গাড়ি না থামাস তাহলে আমি কিন্তু এভাবেই লাফিয়ে নেমে পড়ব। কথাটা বলতে বলতেই গাড়ির একদম পেছনের দিকে অজয় সামন্ত এসে পড়েছে দেখে গোবিন্দ গাড়িটা থামিয়ে দিল। নিচে নেমে এক হাতে লাঠি আর এক হাতে লণ্ঠন তুলে অজয় সামন্ত ডাক ছাড়ল, বলি, কে কাঁদে? ঠিক তখনই আর একবার সেই কান্নার শব্দটা ভেসে এলো। এখন যেন মনে হলো শব্দটা আরো কাছে। আর তারপরেই লণ্ঠনের অল্প আলোতে টিপটিপে বৃষ্টির মধ্যে অজয় সামন্ত দেখতে পেল পথের একপাশে ঢালু জমির দিকটায় দুটো হাত যেন উপরের দিকে আস্তে আস্তে উঠে আসার চেষ্টা করছে। আর তারপরই দেখা গেল একটা মেয়ের মুখ। পেছনে গোবিন্দকে কিছু বলার সুযোগ না দিয়ে অজয় সামন্ত ছুটে গেল সেই দিকে। একদম কাছাকাছি পৌঁছে গেছে ঠিক এমন সময় মেয়েটা যেন হুমড়ি খেয়ে পড়ে গেল নিচের দিকে। অজয় সামন্ত আলোটাকে নামিয়ে রেখে লাঠিটাকে এগিয়ে নিয়ে পথের পাশ দিয়ে জমির দিকে যেই ঝুঁকে দেখতে যাবে, এমন সময় ঠিক তার পেছনে রাস্তার উপরে হঠাৎ করে যেন মাটি ফুঁড়ে উঠে আসতে দেখা গেল একটা সাদা কাপড় পরা ভয়ঙ্কর মূর্তিকে। গোবিন্দ চিৎকার করে উঠল, কিন্তু তার আগেই সেই মূর্তিটার লম্বা লম্বা নখওয়ালা দুটো হাত অজয় সামন্তর গলার দিকে এগিয়ে আসছে। 10টা ধারালো নখযুক্ত হাত তার গলার ভিতরে ঢুকে সঙ্গে সঙ্গে পেরিয়ে এলো। অজয় সামন্ত ছটফট করতে করতে মাটির উপর লুটিয়ে পড়তেই সেই ভয়ঙ্কর মূর্তিটা এবার একটু একটু করে এগোতে লাগলো গোবিন্দর দিকে। গোবিন্দ গাড়িতে উঠতে যেতেই বুঝতে পারল গরু দুটো কখন যেন প্রচণ্ড ভয় পেয়ে রাস্তা ছেড়ে ধান কাটার জমির উপরে নেমে ছুটতে শুরু করেছে। গোবিন্দ প্রাণপণে ছুটতে গেল, কিন্তু তখনই শুনতে পেল এক রক্ত জল করা ভয়ঙ্কর হাসির শব্দ। ছুটতে ছুটতে অনেকটা এসে পড়েছিল সে। মনে মনে ভাবল আর কোনো চিন্তা নেই, তাই ধানের জমির এক পাশটায় দু হাতে মুখ ঢেকে চুপ করে লুকিয়ে রইল। অনেকক্ষণ কেটে গেল। আকাশের মেঘ ফাঁকা হয়ে আসছে। এই চাঁদের আলোয় চারপাশটা দেখা গেল। যেদিকে চোখ যায় কোথাও কিছু নেই। গোবিন্দ মনে মনে বলল, জমির দিকে না গিয়ে গ্রামের পথ ধরে পিছনের দিকে হেঁটে যাই। কিছুটা পিছনে হেঁটে গেলেই ছোটবাবুকে দেখতে পাবো। কথাটা ভেবে গোবিন্দ বেশ খানিকটা হেঁটে এলো এবং দেখতে পেল গরুর গাড়িটা মাঠের এক পাশে পড়ে আছে, আর পথের মাঝখানে ছোটবাবু পড়ে আছে। উঠে গিয়ে তাড়াতাড়ি তার গলার কাছে হাত রাখতেই দেখল গল গল করে তখনও রক্ত বেরোচ্ছে, দেহে প্রাণ নেই। গোবিন্দ কাঁদতে কাঁদতে বলল, লোকগুলোর কথা শুনলেই ভালো হতো ছোটবাবু, আমরা তাহলে বেঁচে ফিরতে পারতাম। কিন্তু এখন আমি কি করি? তোকে কিচ্ছু করতে হবে না, তোকে যা করার আমি করব। অদ্ভুত গলার স্বরে এই কথাটা শুনে পিছনে ফিরে তাকাতেই গোবিন্দ দেখল যেন বাতাসে ভাসতে ভাসতে তার দিকে এগিয়ে আসছে সাদা কাপড় পরা একটা নারী মূর্তি। তার মাথার খোলা চুলগুলো হাওয়ায় উঠছে। গোবিন্দ বুঝতে পারল এটা কে, তাই আবার ছুটে গেল সামনের দিকে, কিন্তু বেশি দূর যেতে পারল না।
গ্রামের পথের একপাশে জমির উপর হুমড়ি খেয়ে পড়তেই তার গায়ের উপর লাফিয়ে এসে পড়ল ঠান্ডা শক্ত কি যেন একটা, আর তারপর তার গলাটা চেপে ধরে সেটা দু হাতে টানতে লাগলো। মরণ আর্তনাদ বেরিয়ে এলো গোবিন্দর মুখ থেকে। সে মরণ চিৎকার করছে, কিন্তু তার এই চিৎকারে কোনো লাভ হচ্ছে না। আশেপাশে দূর দূরান্ত অবধি ধুধু ক্ষেত। গলার কাছে প্রচণ্ড একটা ব্যথা অনুভব করতে করতে একসময় গোবিন্দ বুঝতে পারল তার মাথাটা হঠাৎ ঘাড়ের কাছ থেকে ছিটকে বেরিয়ে এলো। সেই ডাইনি রক্ত জল করা একটা হাসির শব্দ করে সেই মাথার থেকে চুইয়ে চুইয়ে পড়তে থাকা রক্তটা চুষে চুষে খেতে লাগলো। ভয়ঙ্কর এক বিভৎস নারী মূর্তি। এইভাবে তো আর চলছে না। আমার মেয়ের বিয়ের জন্য 5 গ্রাম দূর থেকে বড়বাবুকে বলে চাল, তরি তরকারি আর কিছু টাকা চেয়েছিলাম। তাই নিয়ে ছোটবাবু আমার বাড়িতে আসতে গেল, আর এমন অবস্থা। হরিনারায়ণের বাড়ির বিয়ে মিটে গেছে। পরদিন সকালে হরিদেবপুরের লোকেরা গরুর গাড়িটিকে পথের পাশে পেয়েছিল। তাতে হরিনারায়ণ চক্রবর্তীর জন্য লেখা একটা চিঠিও পাওয়া গিয়েছিল, একটা পাটের বস্তার মধ্যে। লোকজন ভালো, তাই চাল থেকে শুরু করে তরিতরকারি এমনকি টাকা পয়সাতেও তারা হাত দেয়নি। তাছাড়া এইসব কিছু পড়েছিল হরিনারায়ণ চক্রবর্তী জামাইয়ের হাতেই। সেই এই খবরটা এনেছিল। একেতেই বিয়ের আনন্দ, তার উপর আবার এমন একটা দুঃসংবাদ, সবকিছু মিলেমিশে বিয়েটা ভালোভাবে হতে পারেনি। তবুও সবকিছু কাটিয়ে উঠে আজ 7 দিন কেটে গেছে। হরিনারায়ণ চক্রবর্তী নতুন জামাই বলরাম থমথমে মুখে বসেছিল বারান্দায়। এবার সে বলল, কিন্তু এতগুলো বছর তো কেটে গেল, কখনো তো এমন কিছু হয়নি, তাহলে আবার কেন এখন এরকম হলো? বারান্দার কাছে বসেছিল বসন্তপুরের হরিনারায়ণ চক্রবর্তী, হরিহরপুরের বলরাম আর হরিহরপুর থেকে আসা পুরোহিত শশীচরণ চক্রবর্তী। এবার শশীচরণ বলল, আমাদের এই 3 গ্রামের মাথায় যে অভিশাপ নেমেছিল আজ থেকে বছর 20 আগে, সেই অভিশাপ তো কেটে গিয়েছিল। হরিনারায়ণ, তুমি কি বলো? কিছুই বুঝতে পারছি না। বছর 20 আগে আমরা একটা গোটা মাস যে কিভাবে কাটিয়েছি তা এই 3 গ্রামের লোক হারে হারে জানে। কিন্তু তারপরে আবার এতদিন পরে হঠাৎ কি হলো? বলি, কোনো ডাকাতের কাজ নয় তো? ডাকাত তো আর এমন ভাবে মানুষ মারতে পারে না বাবা। ছোটবাবুর গলার ভিতরে ধারালো কিছু ঢুকেছিল, তার রক্ত ছড়িয়েছিল চারিপাশে, আর গোবিন্দর মাথাটাকে যেন হ্যাচকা টানে ঘাড় থেকে উপড়িয়ে তুলে নেওয়ার চেষ্টা করেছিল। এর একটা বিহিত করা দরকার। আবার যদি সে সত্যি সত্যি বেরিয়ে এসে থাকে তাহলে কিন্তু বড় চিন্তার বিষয়। আবার রাতের বেলা ওই পথে আমাদের চলাফেরা করা বন্ধ হয়ে যাবে। বলরাম ব্যাপারটা সম্পর্কে খুব বেশি কিছু জানে না। তার বয়স আর কত হবে, ওই মেরে কেটে 26 বছর। ঘটনা ঘটেছিল 20 বছর আগে। শশীচরণ, হরিনারায়ণ এরা সকলেই ভালো করে সেই ঘটনাটা জানে। তাই বলরাম তাদের দিকে কৌতূহলী হয়ে তাকাতেই হরিনারায়ণ তাকে বলল, সবই অভিশাপ, বুঝলে, সবই অভিশাপ। কিন্তু অভিশাপের কবলে পড়েই এই 3 গ্রামের লোকেরা নিজেদের বাঁচাবার জন্যই তো সেই কাজ করেছিল। তোমার বাবা গঙ্গারাম তখন বেঁচে ছিল। ব্যাপারটা কি আমায় একটু খুলে বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। 20 বছর আগে কি হয়েছিল এখানে? 20 বছর আগে ওই বাসন্তী, হরিহরপুর আর আমাদের এই বসন্তপুর, এই 3 গ্রাম ছিল একসাথে।
এই 3 গ্রাম নিয়ে তখন একটাই মাত্র গ্রাম, বসন্তপুর। তারপরে তো আস্তে আস্তে গ্রামগুলো ছোট ছোট হয়ে আলাদা হয়ে যায়। ভালো করে দেখবে, বাসন্তী, হরিহরপুর আর এই বসন্তপুরের মধ্যে যেন একটা গায়ে গায়ে ভাব রয়েছে। আর বাকি গ্রামগুলো তো অনেক দূরে। তো পরে তো এই 3 গ্রামের জমিদার 3টে গ্রামকে আলাদা আলাদা করে দিল। অথচ একই বংশের জমিদার 3টে আলাদা জায়গায় ঘিরে নিজেদের নাম করে গ্রামের নামই পাল্টে দিল। শুধু শুধু আমাদের গ্রামটা, এটা বসন্তপুর হয়েই রয়ে গেল। তবে 20 বছর আগেকার বসন্তপুর এত বড় জায়গা, গ্রামের শেষে নদী, ধানের জমি, সব কিছু রয়েছে, যাকে বলে একেবারে রমরমা ব্যাপার। আমাদের এই বসন্তপুরে তখন জমিদার নৃসিংহ নারায়ণের শাসন চলছে। নৃসিংহ নারায়ণ যেমন ছিলেন ভালো মানুষ, তেমনি ছিলেন বিদ্বান। তিনি অনেক কিছু জানতেন, বুঝলে। আর তার সম্বন্ধে তো অনেকে বলতো যে তিনি নাকি কালো জাদুর চর্চাও করতেন। যদিও এসব ওই লোকমুখে শোনা কথা। তবে নৃসিংহ নারায়ণ কখনো কারোর ক্ষতি করেছে কিংবা লেঠেল দিয়ে কাউকে মারধর করিয়েছে, এ কথা কিন্তু কখনো শোনা যায় না। আর একদিন তো নৃসিংহ নারায়ণের কাছে খবর এলো যে গ্রামে নাকি কোনো এক ডাইনি প্রবেশ করেছে। ওই যে বসন্তপুরের শেষের দিকে যে জঙ্গলটা রয়েছে, সেই জঙ্গলের কাছেই নাকি কয়েকজন তাকে দেখেছে। তারপর নৃসিংহ নারায়ণ খবর পেয়ে 2জন লোককে নিয়ে আর কয়েকজন লাঠিয়ালকে নিয়ে সেইখানে গিয়ে পৌঁছলো সেই জঙ্গলের কাছে। তখন বিকেলের আলো প্রায় কমে এসেছে, আর একটু পরেই সন্ধে নামবে। তখন তার সঙ্গে থাকা লোকেদের মধ্যে নায়েব মশাই বলল, জমিদার মশাই, এখন জঙ্গলের মধ্যে ঢোকাটা ঠিক হবে না, এমনিতে অন্ধকার হয়ে আসছে। তাছাড়া শুনেছি ডাইনিদের নাকি অন্ধকারে ক্ষমতা আরো বেড়ে যায়। তুমি আমার জন্য ভয় পাচ্ছ? এক কাজ করো, লেঠেলদের এখানেই থাকতে বলো, আর তাদের কোনো বিপদ হোক এটা আমি চাই না। শুধু তুমি আমার সঙ্গে এসো। যদি তুমি আসতে না চাও তাহলে এখানেই লেঠেলদের সাথে অপেক্ষা করো, আমি একাই যাব। এবার আর নায়েব মশাই আপত্তি করতে পারল না। একজন লোক আর লাঠিয়ালদের সেখানে রেখে জমিদার মশাই আর নায়েব মশাই জঙ্গলের ভিতরের পথ ধরে হাঁটতে হাঁটতে জঙ্গলে ঢুকে পড়ল। বেশ খানিকটা হেঁটে আসার পরেই কিন্তু জমিদার মশাইয়ের মনে হলো
জঙ্গলের ভিতরে সত্যি সত্যি কিছু একটা রয়েছে। এর আগেও সে এই জঙ্গলে এসেছে, অথচ কখনো কিছু হয়নি। কিন্তু আজ তার কেমন একটা অদ্ভুত লাগছে। চারপাশের অন্ধকারটা যেন গাছের আড়ালে ছায়ার মতো লুকিয়ে রয়েছে। সুযোগ বুঝে আস্তে আস্তে তাদের চারপাশটা আরো আরো অন্ধকার করে দেওয়ার চেষ্টা করছে। নায়েব মশাইয়ের হাতে একখানা লণ্ঠন। সেই লণ্ঠনের আলোয় চারপাশটা ভালো করে দেখা যায় না। যতই ওরা ভেতরের দিকে এগোতে থাকে যেন যেন চারপাশটা হঠাৎই ঠান্ডা হয়ে উঠতে থাকে। এক সময় হাঁটতে হাঁটতে ওরা একটা কুটিরের কাছে এসে পৌঁছলো। ছোট কুটির, কোনো রকমে ওই ডাল পাতা দিয়ে তৈরি করা হয়েছে। সেই কুটিরের দরজাটা আধ খোলা। কুটিরের ভিতরে কেউ একটা আছে, কারণ ভিতরে আলো জ্বলছে। বাইরে থেকে নায়েব মশাই ডাকলেন, ভিতরে কেউ আছে? নায়েবের কথা শুনে কে যেন অনেকক্ষণ পরে দরজার কাছে এসে দাঁড়ালো একটা আলো নিয়ে। সেই আলোটা তার মুখের উপরে গিয়ে পড়েছে। জমিদার মশাই, এমনকি নায়েব মশাই পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে রইলেন তার দিকে। এমন অসামান্যা রূপসী নারী এর আগে ওরা কেউ কখনো দেখেনি। গায়ের রং খুব একটা ফর্সা নয়, মাঝারি গড়ন, তবে চোখে মুখে একটা অসাধারণ লাবণ্য মেখে রয়েছে। হরিণীর মতো টানা টানা দুটো চোখ, পাতলা ঠোঁট, আর মাথার চুলগুলো মুখের দুপাশ থেকে নেমে এসেছে বুকের কাছে। আর পরনে গ্রাম্য কায়দায় 8 পৌরে করে জড়িয়ে রাখা শুধুমাত্র একটা সাদা রঙের শাড়ি, তাও লাল পেড়ে। শাড়িটা এখানে ওখানে শত ছিন্ন হয়ে আছে। তাছাড়া সাদা রংটাও যেন কেমন ম্লান হয়ে গেছে। পাড়ের লাল রংটাও কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। মেয়েটা মুখ বাড়িয়ে ওদের দুজনকে দেখেই আবার যেন নিজেকে অন্ধকারে লুকিয়ে ফেলল। এরপর সেখান থেকেই সে আস্তে আস্তে বলল, আপনারা কারা? আমি জমিদার নৃসিংহ নারায়ণের নায়েব, আর ইনি হলেন স্বয়ং জমিদার নৃসিংহ নারায়ণ। এই জঙ্গলের মধ্যে এক ডাইনির বাস বলে আমরা শুনেছি, কিন্তু তুই কে? তুই এখানে কি করছিস? নায়েবের গলার রুক্ষ স্বরে মেয়েটা কেমন যেন ভয় পেয়ে গেল। সে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কোথায় ডাইনি? এখানে তো আমি আর আমার ঠাকুমা থাকি। ঠাকুমা বাইরে গেছেন, আমায় কুটিরে রেখে গেছেন।
ঠাকুমা একটু পরেই ফিরে আসবে, কিন্তু কিন্তু আমরা ডাইনি নই। আমার মনে হয় ও যে বুড়ির কথা বলছে সেই আসলে ডাইনি, আর একে নিশ্চয়ই কোনোভাবে ধরে এনে এখানে আটকে রেখেছে। এখন কি করব জমিদার মশাই? জমিদার মশাই মেয়েটির রূপে মুগ্ধ হয়েছিলেন, কিন্তু জমিদার মশাইয়ের চরিত্র ছিল ভালো। তিনি শান্ত গলায় সেই মেয়েটিকে বললেন, তোমার ঠাকুরমা কখন ফিরবেন তার সাথে আমার কিছু কথা আছে। মেয়েটা একবার মুখ তুলে তাকালো জমিদারের দিকে। চোখে চোখ পড়তেই মেয়েটা যেন অবাক হয়ে তাকিয়ে রইল জমিদার নৃসিংহনারায়ণের দিকে। নৃসিংহনারায়ণ দেখতে যেমন ছিলেন সুদর্শন, তেমনি সুপুরুষ। তিনি ছিলেন বেশ লম্বা চওড়া, তেমনি তার মুখের ভাব, তেমনি তার মুখের ভাষার ব্যবহার, সবই ছিল সুন্দর। মেয়েটি তার মুখের দিকে একবার তাকিয়ে আবার লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিয়ে বলল, এখন ঠাকুমা কখন ফিরবে তা তো আমি জানি না, কিন্তু সে রাতে ফিরে আসবে। আমাকে একা রেখে সে কখনো কোথাও থাকে না। তোমাদের যদি এখানে থাকতে অসুবিধে হয় তাহলে তোমরা গ্রামের মধ্যে এসে নিশ্চিন্তে থাকতে পারো। আমার গ্রামে আমার শাসনে কেউ যে এমনভাবে কষ্ট করে থাকবে তা আমি চাই না। কাল সকালে তুমি তোমার ঠাকুরমাকে নিয়ে জমিদার বাড়িতে এসো, আমি তোমাদের গ্রামের মধ্যে ভালোভাবে থাকার ব্যবস্থা করে দেব। নায়েব মশাই এ কথা শুনে অবাক হয়ে গেলেন, কিন্তু জমিদারের মুখের ওপর তো কথা বলা যায় না। অগত্যা মেয়েটা ঘরে ঢুকতেই জমিদার মশাই নায়েবকে নিয়ে পিছনে ফিরে বেশ খানিকটা পথে হেঁটে আসার পরে নায়েব মশাই বললেন, জমিদার মশাই এটা আপনি কি করলেন? ওদের জমিদার বাড়িতে আসতে বললেন, আর ওদের এমনভাবে ছেড়ে দিলেন কেন? এইবার জমিদারের মুখে একটা হাসি ফুটে উঠল। সে নায়েবকে বলল, নায়েব, তুমি বড়ই বোকা, বুঝলে? ওই মেয়েটা যা যা কথা বলল তুমি সব কথা বিশ্বাস করলে। ওর চোখের দিকে একবার তাকিয়েছো ভালো করে? তাকিয়ে দেখেছিলে? জমিদারের কথায় নায়েব মশাই কেমন যেন থতমত খেয়ে গেল। জমিদার মশাই আর কিছু বললেন না। তাদের সবাইকে নিয়ে তখনকার মতো সেখান থেকে ফিরে এলেন। তবে নায়েবের মনটা কেমন যেন ক্ষুণ্ণ হয়ে রইল। একটানা কথাগুলো বলে হরিনারায়ণ চক্রবর্তী একটু চুপ করতেই বলরাম আর শশীচরণ এইবার যেন একটু নড়ে চড়ে উঠল। শশীচরণ কথাটা জানে, কিন্তু বলরাম তো আর জানে না। তাই বলরাম বলল, কিন্তু ওই মেয়েটিকে যদি ওই বৃদ্ধাই ওখানে নিয়ে এসে থাকে তাহলে ডাইনি কে? তাহলে কি তার ঠাকুমা ডাইনি? হরিনারায়ণ এবার সামান্য হাসলেন। তাই দেখে শশীচরণ বলতে লাগলো, ওহে, আগেই তো বলেছি, জমিদার মশাই ছিলেন যেমন বিদ্বান তেমনই সে অনেক কিছু জানত, অনেক রকম তন্ত্রমন্ত্রের চর্চা করত। সে একবার চোখে দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিল যে মেয়েটিকে সে চোখের সামনে দেখতে পাচ্ছে সে আসলে কোনো মেয়ে নয়, আসলে সেই ডাইনি, রূপ বদলে তাদের সামনে এসেছে। সর্বনাশ! তারপর?
জমিদার মশাই সেদিনের মতো বাড়ি ফিরে গেলেন। জমিদার বাড়ি তো তুমি দেখেছো বলরাম। দোতলার একটা ঘরে জমিদার মশাই মাঝে মাঝে রাতের বেলা থাকতেন। সেই ঘরে কারোর প্রবেশ নিষিদ্ধ ছিল। নায়েব মশাই সেদিন রাতে জমিদার মশাইয়ের জন্য সেই ঘরের বাইরেই অপেক্ষা করতে লাগলেন। জমিদার মশাই যখন বেরিয়ে এলেন তখন তার পরনে লাল রঙের একটা কাপড়, কপালে রক্ত চন্দনের তিলক, মাথার লম্বা চুল মাথার উপরে চূড়ো করে বাঁধা, তার হাতে একটা লম্বা লাঠি। অনেকে বলতো সেই লাঠিতে নাকি অনেক ক্ষমতা। নায়েব মশাই তার এমন রূপ দেখে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বললেন, আপনি এত রাতে আমায় ডাকলেন কেন? আর তাছাড়া এখন আমরা কোথায় বা যাব? জমিদার মশাই কোনো উত্তর না করে তার সঙ্গে নায়েবকে যেতে বললেন। জমিদার বাড়ি থেকে বেরিয়ে ওরা সোজা গিয়ে পৌঁছলো সেই জঙ্গলের কাছে। তারপর জঙ্গলের ভিতরে ঢুকে সেই কুটিরটা থেকে একটু দূরে একটা গাছের তলায় চুপ করে খানিকক্ষণ বসে রইলেন। ওরা দুজন বুঝতে পেরেছে ব্যাপার গুরুতর, একটু একটু ভয়ও করছে তার। তখন অনেক রাত হয়ে গেছে, আকাশে কালো মেঘের আড়ালে চাঁদটা ঢাকা পড়ে যাচ্ছে। মাঝে মাঝে বৃষ্টি না পড়লেও ঠান্ডা হাওয়া ভেসে আসছে। একটু পরেই ওই সব শীর্ণ কুটিরের ভেতর থেকে একটা রক্ত জল করা হাসির শব্দ, আর তার সঙ্গে একটা বাচ্চা মেয়ের চিৎকার শুনতে পেয়ে জমিদার মশাই আর দাঁড়াতে পারলেন না। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সেই কুটিরের ডাল পাতার দেওয়ালের মধ্যে চোখ রাখতেই দেখতে পেলেন ঘরের ভিতরে একটা অদ্ভুত কাণ্ড ঘটছে। ঘরের ভিতরেই টিম টিম করে জ্বলছে একটা আলো, আর সেই আলোতে একটা বাচ্চা মেয়ে, বয়স 7 কি 8 বছর কিংবা তার একটু বেশি হবে, সে শুয়ে রয়েছে। আর তার শরীরটা নিজের ধারালো নখ দিয়ে অল্প অল্প করে চিড়ে সেখান থেকে রক্ত চুষে চুষে খাচ্ছে এক অতি বৃদ্ধ মহিলা। তার মাথার চুল শনের মতো সাদা, গোটা শরীরের চামড়া কুঁচকিয়ে যেন কঙ্কাল সার হয়ে গেছে। রক্ত খেতে খেতে মাঝে মাঝে সে যখন মুখ তুলছে তখন হলদে আলোতে তার মুখটা বড় অদ্ভুত বলে মনে হচ্ছে। কোটরের ভিতরে ঢুকে যাওয়া দুটো চোখ, চামড়া কুঁচকে আসা মুখে, কালচে ঠোঁটের উপরে লেগে থাকা রক্ত, আর তার মধ্যে হা করলে তার মুখ থেকে বেরিয়ে আসা একটা লকলকে জিভ। এই দৃশ্য দেখে নায়েব মশাই সামলাতে না পেরে আর্তনাদ করে উঠতেই ঘরের ভিতর থেকে যেন একটা প্রচন্ড চিৎকার করে দরজা খুলে বাইরে নামলো সেই ডাইনি। যেন মনে হলো একটা শিয়াল, ঠিক তেমন ভাবেই লাফিয়ে নেমেছিল সেই বৃদ্ধা। তারপর সে উঠে দাঁড়িয়ে বলল, আমি জানতাম তুই আসবি। তোকে আমি ভোলাতে পারবো না, কিন্তু তোর জন্য যে আমিও তৈরি হয়ে রয়েছি। গ্রামের লোকেরা তাহলে ঠিক কথাই বলেছে। গ্রাম থেকে বাচ্চা ছেলে মেয়েদের তুলে এনে তুই তো এসব করছিস, তাই তো? কিন্তু আর নয়, তোকে এখনই সাবধান করছি, আর এসব কাজ করবি না। আমি কারোর হত্যা করতে চাই না, কিন্তু এর পরেও যদি তুই এমন করিস তাহলে। নায়েব মশাই প্রচন্ড চিৎকার করে উঠল, কারণ ততক্ষণে সেই বৃদ্ধার পিছনের দিকে এসে দাঁড়িয়েছে কালো লম্বা একটা ছায়ামূর্তি। আর সেই ছায়ামূর্তিটা তীরের বেগে জমিদার মশাইয়ের দিকে ছুটে গেল। জমিদার মশাই ভয় পেলেন না। তার হাতের লাঠিটা মাথার ওপর তুলে বিড়বিড় করে যেন একটা মন্ত্র পড়ে সেটা মাটির উপরে ঠুকে দিতেই একটা প্রচন্ড ধাক্কার মতো কিছু গিয়ে ছিটকে ফেললো সেই কালো ছায়ামূর্তি আর সেই বৃদ্ধাকে। কিন্তু বৃদ্ধা কোথায়? তার বদলে এখন সেখানে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। সেই উজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে দেখছে নায়েবের দিকে। জমিদার মশাই বুঝতে পারলেন সে নায়েবকে সম্মোহন করছে, তাই জমিদার নিজেরা হাত তুলে নায়েবের চোখটা ঢেকে দিলেন। ডাইনির উদ্দেশ্যে বললেন, তার মানে তুই আমার কথা শুনবি না, তাই তো? বেশ বেশ, তাহলে আমি তোকে এবার শেষ করতে বাধ্য হব। কথা বলতে বলতে জমিদার নিজের লাঠিটা তুলে মন্ত্র পড়ে সে লাঠিটা ছুঁড়ে দিলেন বৃদ্ধার দিকে। বৃদ্ধা কিছু বুঝে ওঠার আগেই সে লাঠি গিয়ে প্রবেশ করলো তার বুকের ভিতরে, যেন একটা লোহার দণ্ডের মতো। সামনে থেকে ঢুকে সেটা বেরিয়ে গেল পিছনের দিকে।
সঙ্গে সঙ্গে মুখে একটা আর্তনাদ করে সে মাটির উপর লুটিয়ে পড়ল। নায়েব মশাই দেখল নিজের কাজ করে লাঠিটা আবার ফিরে এসেছে জমিদারের হাতে। সেখানে সেই বৃদ্ধার কঙ্কালসার দেহটাকে ওই অবস্থায় মাটির তলায় পুঁতে দিয়ে কোন এক মন্ত্রের বন্ধনেই চারপাশটা আবদ্ধ করে দিয়ে জমিদার সেদিন বেরিয়ে এসেছিল। তিনি তো আর আমাদের নিজের মুখেই কথা বলেনি, নায়েবের মুখে মুখে সমস্ত কথা ছড়িয়ে গিয়েছিল। বসন্তপুরকে এমনভাবেই রক্ষা করেছিল জমিদার। কিন্তু তারপর জমিদার তো ভেঙে গেল, কিন্তু গ্রাম রয়ে গেল। কিন্তু ওই যে ওই যে ছোটবাবুকে যে মারল, তার মানে কি সেই ডাইনি? কোনোভাবে সেই ডাইনি আবার মুক্তি পেয়েছে। সে নানান রূপ ধরতে পারে, তেমন ভাবে রূপ ধরেই হয়তো ছোট বাবু আর গোবিন্দকে সে মেরেছে। কিন্তু আমাদের এখন কিছু একটা করা দরকার, না হলে রাত বিরেতে ওই পথ দিয়ে যাওয়াটা তো মুশকিল হয়ে যাবে। মৃত্যুর আগে গ্রামের লোকেরা ওই পথে রাতের বেলা ডাইনিকে দেখতে পেত। কেউ ওই পথ দিয়ে রাতের বেলা গেলে কতজন হতভাগ্যকে মেরেছে, সেসব কথা সব পরে জানা গেছিল। বলরামের এসব শুনতে ভালো লাগছিল না, কেমন যেন গল্পের মতো মনে হচ্ছিল। এসব আবার হয় নাকি? অদ্ভুত। কিন্তু তাই বলে ডাইনি তারা আবার ফিরে আসে, সে বিশ্বাস করতে পারছে না। এ কথা ও কথা বলে সেদিন বিকেলের দিকে বেরিয়ে পড়ল হরিনারায়ণ চক্রবর্তীর বাড়ি থেকে। সে সঙ্গে দুজন লাঠিয়াল আছে, তাছাড়া আলো আছে। যদিও হরিনারায়ণ চক্রবর্তী একটু উদ্বিগ্ন হয়ে বলেছিলেন, বলি রাতের বেলা যাবে? যদিও পথের লোক যাচ্ছে, বলছি বেশি দূরে যেতে হবে না তোমায়, গরুর গাড়িটা পাঠিয়ে দিই। কিন্তু বলরাম চাইল না, সে একাই ফিরবে। এখান থেকে তার বাড়ি হরিহরপুর খুব বেশি দূরে নয়, তাছাড়া এখনো সন্ধে নামেনি, তার আগেই সেই পৌঁছে যাবে। পথে নামতেই কিন্তু বলরাম শুনতে পেল তার সঙ্গে থাকা দুজন লাঠিয়াল নিজেদের মধ্যেই গরুর গাড়িতে করে আসা দুজনের মৃত্যুর ব্যাপার নিয়ে কথা বলছে। তার মনটা যেন কেমন হয়ে গেল। ওই ডাইনি যদি সত্যি সত্যি থেকে থাকে তাহলে তাকে দেখতে কেমন ছিল? আর যেই মেয়েটিকে জমিদার দেখতে পেয়েছিল, জমিদার মশাই এত ভালো চরিত্রবান হওয়ার পরেও তিনি তাকে সুন্দরী বলেছিলেন। এসব কথাই ভাবতে ভাবতে বলরাম যাচ্ছিল। আকাশের কালো মেঘটা কখন যে আস্তে আস্তে চারপাশে ছড়িয়ে পড়েছে সেটা সে খেয়াল করতে পারেনি। বসন্তপুরের চৌহদ্দি পেরিয়ে যখন ওরা হরিহরপুরে ঢুকতে যাবে তখন বড় পথের কাছে বলরামের চোখ চলে যায় পথের এক পাশে। সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার কাঁধের উপর একটা বোচকা, পরনে গ্রাম্য কায়দায় আটপৌড়ে করে উঁচু করে পরা শাড়ি। মেয়েটা দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে, বোধহয় গরুর গাড়ির জন্যই অপেক্ষা করছে। একবারের জন্য বলরামের মনে নেই সেই ডাইনির কথা, কিংবা ওইসব কিছুই এলো না। এমনকি তার সঙ্গে থাকা লাঠিয়াল দুজন পর্যন্ত এতক্ষণ ধরে যা নিয়ে কথা বলছিল তাই নিয়ে একবার ভাবলও না। এই তোরা গিয়ে দেখ তো, ওই মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে কেন? এই মেয়ে, তুই এখানে এখন এমন হয়ে দাঁড়িয়ে আছিস কেন? জানিস না এই পথ সন্ধ্যের পর ভালো না? এই আমরা তো এখন হরিহরপুর গ্রামে চলে যাব, তুই একা একা এখানে থাকবি? তাতে আর আমি কি করব? গরুর গাড়ি আসলে চলে যাব। আমি এসেছি ওই অজয়গড় থেকে, আমার এখানে একটা কাজ ছিল, তাই আমাকে নামিয়ে দিয়ে গাড়ি গিয়েছিল বসন্তপুরে, সে ফিরলেই আমি যাব। বলরাম এসব কথা শুনতে পেল না। লাঠিয়ালের সঙ্গে মেয়েটা অনেকক্ষণ কথা বলল,
আসলে বড় পথের কাছ থেকে একপাশে ছোট মাটির পথ ধরে ওদের যেতে হবে হরিহরপুরের দিকে। মেয়েটার সঙ্গে কিছুক্ষণ কথা বলে লাঠিয়াল দুজন তাকে সঙ্গে করে নিয়ে এলো এবং বলল, গরুর গাড়ির জন্য অপেক্ষা করছে কর্তা, কিন্তু আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। বেশিক্ষণ এখানে থাকলে তো বৃষ্টি নেমে যাবে। কি করব বাবু? এই মেয়ে, তুই আমাদের সঙ্গে চল, আমাদের ওখানে অপেক্ষা করবি। কাউকে দিয়ে না হয় আমি বসন্তপুরে খবর পাঠিয়ে দেবো। আর তোর গরুর গাড়ি কোথা থেকে আসবে? মেয়েটা মুখ তুলে তাকালো ওদের দিকে, তারপর কি যেন একটা বলল। বলরাম আর সেটাকে লক্ষ্য করলো না। সে তখন হরিহরপুরের দিকে এগোচ্ছে, তার পেছনে লাঠিয়াল দুজন, আর তাদেরই পেছনে মেয়েটা হেঁটে হেঁটে আসছে। লাঠিয়ালরা নিজেদের মধ্যে কথা বলে চলেছে। এইদিকে কখন যে সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে সে কথা কেউ খেয়াল করে। এখান থেকে হরিহরপুর গ্রামের প্রবেশ পথ দেখা যায়। সেদিকে এগোতে যাবে বলরাম, এমন সময় পিছনের দিক থেকে আচমকা একটা আর্তনাদ শুনতে পেয়ে পিছনে তাকাতেই দেখতে পেল এক অবাক কাণ্ড। আকাশের চাঁদটা দেখা যাচ্ছে, মেঘের আড়াল এইমাত্র যেন সরে গেছে। দুই লাঠিয়ালের একজনের হাতে ছিল আলো, সেই আলোটা মাটিতে পড়ে কখন যেন নিভে গেছে। লাঠিটাও ছিটকে পড়ে আছে, আর ঠিক পথের দুপাশে পড়ে রয়েছে দুটো শরীর। তাদের দুজনের গলার ভিতরে মেয়েটা হাত ঢুকিয়ে রেখেছে। তার হাতের আঙুলগুলো যেন গলার ভিতর থেকে কণ্ঠনালীটাকে ছিঁড়ে বের করে আনতে চাইছে। মেয়েটার মাথাটা নিচু, তার মাথার কালো চুলগুলো মুখের সামনের দিকে ঝুঁকে এসেছে। পরনের কাপড়টাও কেমন যেন এলোমেলো বলে মনে হচ্ছে। কাঁধের বোঁচকাটা কোথাও যেন একটা উধাও হয়ে গেছে। দৃশ্যটা একবার দেখতে পেয়ে বলরাম চমকে উঠেছিল। বুঝতে পেরেছিল হরিনারায়ণ চক্রবর্তীর বলা কথাগুলোই সত্যি। একবার যখন বেরিয়েছে এত সহজে ছাড়বে না। কিন্তু এখন সে কি করবে? কথাটা ভেবেই বলরাম চিৎকার করতে করতে ছুটতে শুরু করলো। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। বলরাম চিৎকার করার সঙ্গে সঙ্গে তার পিছন থেকে মেয়েটার একটা অদ্ভুত ক্ষণক্ষণে হাসির শব্দ ভেসে এলো। বলরাম একবার পিছনে তাকিয়ে দেখল সাদা কাপড় পরা এক বৃদ্ধার মূর্তি যেন শূন্যে ভাসতে ভাসতে এগিয়ে আসছে তার দিকে। তার দুটো কালো চকচকে কয়লার মতন জ্বলন্ত চোখ তার দিকেই তাকিয়ে দেখছে। মুখের ভেতর থেকে গল গল করে নামছে রক্ত, আর দু হাতে ধরা সদ্য মৃত লাঠিয়ালদের ঘাট থেকে ছিঁড়ে আনা দুটো মাথা। বলরাম আরো প্রাণপণে ছুটতে লাগলো, কিন্তু গ্রাম পর্যন্ত পৌঁছতে পারল না। তার আগেই তার মাথার চুলের মুঠিটা ধরে একটা হেঁচকা টানে তাকে শূন্যে তুলে মাটির উপর আছাড় ফেলে দিল সেই মূর্তিটা। আর তারপর তার ঘাড়ের উপরে মুখ দিয়ে তার রক্ত চুষে খেতে লাগলো। একটু একটু করে জ্ঞান হারাবার আগের মুহূর্তে বলরামের মনে হলো এই সেই ডাইনি যার কথা ওরা বলছিল। দেখতে দেখতে বসন্তপুরে আরো কয়েকটা দিন কেটে যায়। বসন্তপুরে সেই ডাইনির উপদ্রবে রাতের অন্ধকারে কেউ ঘর থেকে বেরোতে সাহস পায় না। হরিনারায়ণ চক্রবর্তীর মেয়ে বিধবা হয়ে বাড়িতে ফিরে এসেছে। হরিনারায়ণ সেদিন বারান্দার কাছে এসে বসেছিল। এমন সময় শশীচরণ ঢুকে এলো। বলছি যে কিছু কি জানতে পারলে শশীচরণ? ওই ডাইনির ব্যাপারটা বুঝতে পেরেছি। জঙ্গলের মধ্যে সেই কুঁড়ে ঘরটা তো এখন আর নেই, কিন্তু ওইখানে যেখানে মাটির তলায় ডাইনিকে চাপা দিয়ে রেখেছিল সেখানেই কেউ মাটি খুঁড়ে ওকে বার করেছে। জায়গাটা দেখলাম গর্ত খোঁড়া, কিন্তু এই কাজ এখনকার কে করতে পারে বলতো? তা সে যেই করুক না কেন, বলি এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার তো একটা রাস্তা খুঁজে বার করতে হবে। অজয়গড়ে তান্ত্রিক খবর দিয়েছে আজ বিকেলে সে আসবে। তার সঙ্গে আমাদের ওই জঙ্গলের পথে যেতে হবে, সঙ্গে আরো লোকজন থাকবে, চিন্তার কিছু নেই। শশীচরণের কথায় হরিনারায়ণ খানিকটা স্বস্তি পেল। সন্ধ্যের সময় সেই তান্ত্রিক এসে পৌঁছতেই তাকে নিয়ে কিছু লোকজনকে সঙ্গে করে নিয়ে ওরা পৌঁছলো জঙ্গলের কাছে। জঙ্গলটা এখন হরিহরপুরের গ্রামের আওতায় পড়ে। জঙ্গলের কাছাকাছি আসতেই তান্ত্রিক বলল, বাকি সবাই এইখানেই থাকবে, আমার সঙ্গে শুধু
তোমরা দুজনে এসো। জঙ্গলের ভিতরের সেই জায়গাটা প্রথমে আমাকে দেখতে হবে। আলো হাতে করে তান্ত্রিকের কাছে হরিনারায়ণ আর শশীচরণ তিনজন মিলে ঢুকলো জঙ্গলের ভিতরে। তাদের সামনে তান্ত্রিক এগিয়ে চলেছিল, তারা তার পিছু পিছু যাচ্ছিল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকারে আবার কালো করে এসেছে। জঙ্গলের ভিতর যেন এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। ওরা যতই ভেতরে ঢুকছে, হরিনারায়ণ আর শশীচরণের বুকের ভেতরটা তত যেন একটু একটু করে কাঁপতে শুরু করেছে। এদিকে তান্ত্রিক হেঁটেই চলেছে। হাঁটতে হাঁটতে ওই খোঁড়া গর্তের কাছটায় ওরা এসে পৌঁছলো। তান্ত্রিক চারপাশটা ভালো করে দেখে নিয়ে বলল, নিশ্চয়ই কেউ এখান থেকে উঠেছে, কিন্তু এখন তো আর তাকে পাওয়া যাবে না। সূর্যের আলো ফোটার সময় হলে সে আবার হয়তো এখানে আসবে। আমাদের এখন এখানেই অপেক্ষা করতে হবে। তাতে আপত্তি নেই, কিন্তু এই বিপদ থেকে আমাদের উদ্ধার করে দিতেই হবে আপনাকে। তান্ত্রিক সেখানে অপেক্ষা করছিল, তার সঙ্গে বাকি দুজনও ছিল। একসময় কিসের একটা শব্দ শুনে তান্ত্রিক হঠাৎ করে সামনের দিকে ছুটে গেল। হরিনারায়ণ আর শশীচরণ কিছু বোঝার আগেই তান্ত্রিক অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ওরা দুজন কেমন যেন ফাঁপড়ে পড়ে গেল। শশীচরণ বলল, তুমি এখানে বসো হরিনারায়ণ, আমি দেখে আসি তান্ত্রিক কোথায় গেল। শশীচরণ চলে যেতেই হরিনারায়ণ একটা গাছের তলায় চুপ করে বসে ভাবতে লাগলো, এখানে এসে কি ভুল করলো? বাকি লোকেদের তো বাইরে দাঁড়িয়ে থাকতে বলল, তারা কি সেখানে আছে? এসব কথাই ভাবছে এমন সময় হরিনারায়ণ দেখতে পেল একটা মেয়ে তার পরনে লাল পেরে সাদা কাপড়, শাড়িটা খাটো করে পরার জন্য হাঁটু পর্যন্ত ওঠানো। সেই মেয়েটা তার দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে। গাছের তলায় বসে এই ব্যাপারটা দেখেই তো হরিনারায়ণের প্রচন্ড ভয় লেগে গেল। এই যদি সেই ডাইনি হয় তাহলে? কিন্তু মেয়েটা যখন তার দিকে মুখ ঘোরালো, হরিনারায়ণ তাকে দেখতে পেল। তাকে দেখতে একদম তার মেয়ের মতো। নিজের মেয়েকে দেখে হরিনারায়ণ সবকিছু ভুলে গেল। গাছের তলা থেকে উঠে এক পা করে সামনের দিকে এগিয়ে এসে সে বলল, আরে মালতী, তুই তুই এখানে কি করছিস? হ্যাঁ, এত রাতে এই জঙ্গলের মধ্যে তুই এলি কোথা থেকে? হ্যাঁ। মালতী চারিদিকে মুখ ঘুরিয়ে তাকালো। মালতীর দুই চোখে জল। সে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমায় একা একা বাড়িতে রেখে এখানে চলে এলে। আমার তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই আমি এখানে চলে এসেছি। এসে শুনলাম তুমি জঙ্গলের ভেতরে ঢুকেছো, কিন্তু কোথায় গেছো সেটা তো আমি খুঁজেই পাচ্ছিলাম না। আরে আরে বাবা, এইখানে এমন ভাবে আসাটা তোর তোর বড় ভুল হয়েছে মা। এখানে এখানে যে বিপদ রয়েছে। হরিনারায়ণ কিছু খেয়াল করল না। মালতী লাল পেরে শাড়ি পরেছে। বলরামের মৃত্যুর পর থেকে সে সাদা শাড়ি পরে, কিন্তু আজ সে হঠাৎ লাল পেরে শাড়ি পরবে কেন? হরিনারায়ণের হাত ধরে জঙ্গল থেকে বাইরে বেরোনোর জন্য হাঁটতে লাগলো মালতী। বেশ অনেকটা ওরা হেঁটে এসেছে। এমন সময় হাতের কাছে টান পড়তেই হরিনারায়ণ থমকে গেল। পিছনে ঘুরে দেখতে পেল মালতীর শরীর কেমন যেন অন্ধকারে ঢুকে গেছে। মালতী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরে আরে কি হলো, কি হলো মা? চল চল রে, জঙ্গলের বাইরে চল। তোকে তোকে জঙ্গলের বাইরে রেখে আসি, তারপর ডাইনিকে দেখবো। চল রে মা, চল। এত সাহস তোর? হ্যাঁ, আমাকে মারার জন্য জঙ্গলের ভেতরে ঢুকেছিস? কিন্তু জঙ্গলের ভেতরে ঢুকলে যে এখান থেকে আর তুই বেরোতে পারবি না, সে কথা ভাবিসনি না, সে কথা ভাবিসনি।
নিজের মেয়ের গলার বদলে এমন এক অদ্ভুত কণ্ঠস্বর শুনে হরিনারায়ণ কেমন যেন চমকে গেল। ততক্ষণে ধরে রাখা হাতটা যেন তার হাতের উপর শক্ত হয়ে বসতে শুরু করেছে। লম্বা লম্বা নখের আঁচড় নিজের হাতের উপর অনুভব করতে পারল হরিনারায়ণ, কিন্তু সেই হাতটা ছাড়তে পারল না। তাকে একটা হ্যাঁচকা টানে সেই মেয়েটা একদম নিজের সামনে নিয়ে এলো। প্রচণ্ড হাওয়ায় তার মাথায় জড়িয়ে রাখা কাপড়টা সরে যেতেই হরিনারায়ণ অবাক হয়ে দেখল কোথায় তার মেয়ে। একটা বৃহত্তম মূর্তি দাঁড়িয়ে রয়েছে তার সামনে। তার দুটো কালো চোখ একভাবে তাকিয়ে হরিনারায়ণের দিকে। মুখের দাঁতগুলো অদ্ভুত, সে দাঁতের ভিতর থেকে কালো রঙের একটা জিভ সাপের মতো লিকলিক করছে। এই হরিনারায়ণের দিকে তাকিয়ে একবার হাসতেই হরিনারায়ণ বুঝতে পারল কত বড় ভুল সে করেছে। হরিনারায়ণ চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও হরিচরণ, বাঁচাও, তান্ত্রিক বাবা বাঁচান বাঁচান। কিন্তু হরিনারায়ণ সেখান থেকে সরতে পারল না, আর এক হাত এসে পড়ল তার বুকের কাছে। ধারালো নখগুলো তার বুকের ভিতর চামড়া মাংস ভেদ করে একটু একটু করে ঢুকতে শুরু করতেই হরিনারায়ণ ছিটকে সরতে গেল, আর তাতেই মাটির উপরে গিয়ে পড়ল। সেই বিভৎস মূর্তিটা তখন তার বুকের উপরে উঠে বসেছে। তার জামার উপর থেকে মাংস চামড়া ফালা করতে করতে হাসতে হাসতে বলতে লাগলো, অনেক দিন ধরে আটকে রয়েছি এখানে, এইবার আমি মুক্তি পেয়েছি। এবার গোটা গ্রামটাকে শেষ করবো। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে মারবে কেন? তোদের এই গ্রাম আমার ক্ষতি করেছে, এই গ্রামের জন্যই আমার এই অবস্থা। তোদের কাউকে আমি ছাড়বো না। হরিনারায়ণ কোনো মতে তার খপ্পর থেকে বাঁচার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। ডাইনি সেই নখগুলো তার বুকের ভিতরের মাংস খানিকটা তুলে ফেলেছে। এখন সেই বিভৎস দাঁতগুলো দিয়ে তার বুকের ভিতর থেকে মাংস টেনে টেনে ছিঁড়তে লাগলো, আর বেরিয়ে আসা রক্ত কালো জিভ দিয়ে চেটে চেটে খেতে লাগলো। হরিনারায়ণের গলার স্বর যখন প্রায় রুদ্ধ হয়ে এসেছে, এমন সময় একটু দূরে তান্ত্রিকের গলা শোনা গেল, খবরদার খবরদার বলছি, ছেড়ে দে ওকে, তুই ছাড়বি না, ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি। বিভৎস মূর্তিটা মুখ তুলে তাকাতেই সামনে তান্ত্রিকের হাতে একটা মশাল দেখতে পেল, আর তার পিছনেই শশীচরণ। তাকে দেখতে পেয়ে ভয় ঠকঠক করে কাঁপতে শুরু করলো শশীচরণ। চলে যা বলছি, এখান থেকে চলে যা। আজ রাতের শিকার আমি পেয়ে গেছি, আজ আর তোদের আমি কিচ্ছু করবো না। চলে যা এখান থেকে, চলে যা। তুই কিছু না করলেও আমি তো করবই, তোকে আমি এমন ভাবে বাঁচতে দেব না। কথাটা বলেই তান্ত্রিক তার ঝোলা থেকে কি একটা বার করল, তারপর সেটা নিজের হাতে গুঁড়ো করে সেটা নিয়ে বাতাসে ছড়িয়ে দিয়ে কি যেন একটা মন্ত্র পড়তে লাগলো। ডাইনি হরিচরণের বুকের উপর থেকে নেমে এসেছে। হরিনারায়ণের শরীরটা একটু একটু ঠান্ডা হতে শুরু করেছে। বুকের কাছ থেকে রক্ত গড়িয়ে মাটির উপর পড়তে লাগলো। শশীচরণ কিন্তু দৃশ্যটা সহ্য করতে পারল না। সে তক্ষুনি দ্রুত জঙ্গলের বাইরের দিকে বেরোনোর জন্য দৌড়তে লাগলো। তান্ত্রিক চিৎকার করে তাকে থামতে বলল, কিন্তু সে থামলো না। ছুটতে ছুটতে পাগলের মতন চিৎকার করতে লাগলো। শশীচরণ ছুটতে ছুটতে অনেকটা এসে পড়েছিল। এমন সময় সে দেখতে পেল একটা মেয়ে মাথা নিচু করে দুটো হাতের মধ্যে মাথা গুজে গাছের তলায় বসে কেঁদে চলেছে। শশীচরণ খুব হাঁপাচ্ছিল। সেই পাশের গাছটায় গায়ে হাত রেখে হাঁপাতে হাঁপাতে দম নিয়ে শশীচরণ বলল, এই কে রে? এই জঙ্গলের মধ্যে এখন ঢুকেছিস কেন? মেয়েটা মুখ তুলল না। মুখটা লুকিয়ে রেখেই কাঁদতে কাঁদতে বলল, আমি এই জঙ্গলে আমার বাবার সাথে আজ বিকেলবেলায় জঙ্গলে ঢুকেছিলাম। বাবা কবিরাজ, তাই একটা গাছের খোঁজে ঢুকেছিল। তারপরে এক ডাইনি আমার বাবাকে মেরে ফেলেছে। হ্যাঁ, তখন থেকে আমি এখানে বসে আছি। আমি এখান থেকে বেরোতে পারছি না, ভয় করছে।
শশীচরণ ভাবল সত্যি সত্যি হয়তো মেয়েটা সঙ্গে এমন হয়েছে, সে নিজেও তো ভয় পেয়েছে। শশীচরণ মেয়েটাকে ভয় পাচ্ছিল, তাই তাকে সামনে সামনে যেতে বলল। মেয়েটাও তার কথা শুনে সামনে হেঁটে চলেছে, শশীচরণ পেছনে। আর একটু এগোতে পারলেই জঙ্গলের বাইরের দিকে বেরোনো যাবে। সেখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা ঢিমে টালে হাঁটতে হাঁটতে হঠাৎ হুড়মুড় করে মাটির উপর পড়ে গেল। শশীচরণ যখন দৌড়ে তার দিকে গেল, বিপদের আশঙ্কার কথা ভুলে গিয়ে তাকে তুলে ধরল। তার তুলতেই দেখতে পেল মেয়েটার চোখ বন্ধ, বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছে। অদ্ভুত সুন্দর দেখতে মেয়েটাকে, তার চোখের পাতাটা যেন তখনও তীর তীর করে কাঁপছে। দুটো চোখ বন্ধ রাখলেও তার সৌন্দর্য এই বয়সেও সবাইকে আচ্ছন্ন করে তোলে। এই কি হলো রে, ওর তাড়াতাড়ি। অনেকবার ডাকাডাকি করেও শশীচরণ যখন তাকে তুলতে পারল না, তখন দুই হাতে তাকে শক্ত করে পাজাকোলা করে তুলে দিল। একটু কষ্ট হলেও তাকে নিয়ে তেমনভাবেই এগোতে লাগলো সামনের দিকে। কখন যে মেয়েটা অজ্ঞান অবস্থাতেই একটা হাত দিয়ে শশীচরণের গলা জড়িয়ে ধরেছে সে বুঝতে পারল না। যতই সামনে এগোতে লাগলো, মুক্তির আনন্দে তার মনটা খুশি হয়ে উঠতে লাগলো। কখন যে মেয়েটা তার বিভৎস চোখ দুটো খুলে শশীচরণের দিকে তাকিয়েছে সে সেটা খেয়াল করল না। কালো মেঘটা ততক্ষণে গোটা আকাশকে ছেয়ে ফেলেছে, টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। এমন সময় একবার বিদ্যুৎ চমকে উঠতেই সে বিদ্যুতের আলোতে শশীচরণ অবাক হয়ে দেখল তার দুই হাতের উপর যে শুয়ে রয়েছে সেটা কোনো মেয়ে নয়, একটু আগে হরিনারায়ণের বুকের উপর বসে থাকা সেই বুড়িটা। তার বিভৎস দুটো চোখ তাকিয়ে রয়েছে শশীচরণের দিকেই। ব্যাপারটা দেখতে পেয়ে তার কোলের উপর থেকে যেই নামাতে গেল, দেখতে পেল সেই ডাইনিকে। সে নামাতে পারল না। দুটো হাত দিয়ে সে শশীচরণের গলাটা ধরে একটা হাঁচকা টান দিতেই মাটির উপরে নামিয়ে ফেলল তাকে। খিলখিল করে হাসতে হাসতে সে বলল, পালাতে দেব না, কাউকে পালাতে দেব না। তোদের সবাইকে এইখানে এক এক করে মেরে রক্ত খাবো। কাউকে পালাতে দেব না, কাউকে না। শশীচরণ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সেই বিভৎস বৃদ্ধার হাতটা তার গালের ভিতরে ঢুকে গেল। গালের চামড়া ছিঁড়ে মুখের ভিতরে লম্বা জিভটাকে একটা হ্যাচকা টানে ছিঁড়ে ফেলতেই গল গল করে রক্ত পড়তে লাগলো। শশীচরণ মুখ কাটা ছাগলের মতো ছটফট করতে করতে সে মাটির উপর থেকে উঠে পালাতে গেল, কিন্তু সেই ডাইনি ততক্ষণে আবার তার পা টেনে ধরেছে। তার পাটা তুলে ধরে মাটির উপরে তাকে একটা আছাড় মেরে ফেলতেই তার মাথার এক পাশটা ঢুকে গেল শক্ত মাটির উপরে। কোনো রকমে শশীচরণ গায়ত্রী মন্ত্র জপ করতে যাবে, তার আগে বুঝতে পারল তার জিভটাই তো নেই, মনে তো উচ্চারণ করতে পারছে। ততক্ষণে তার সামনে মৃত্যুদূতের মতো এসে দাঁড়িয়েছে সেই ডাইনি, দুটো হাত তার আকাশের উপর তোলা। এইভাবে সে হাসতে হাসতে বলল, এখনো চিনতে পারছিস না আমায়? এখনো চিনতে পারছিস না? আমি তো পুষ্প, মনে পড়ে? পুষ্প নামটা কানে যাবার সঙ্গে সঙ্গেই শশীচরণ কেমন যেন কেঁপে উঠল। আর তার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল হরিনারায়ণ বলেছিল, বসন্তপুর গ্রাম যে পাপ কাজ করেছে তার ফল তাকে একদিন না একদিন ভুগতেই হবে। পুষ্পর মুখটা চোখের সামনে ভেসে ওঠার সঙ্গে সঙ্গে ধারালো হাতের নখগুলো যেন একসাথে নেমে এলো তার পেটটা লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে নাড়ি ভড়ি ছিঁড়ে ছড়িয়ে পড়ল চারপাশে। তান্ত্রিক বুঝতে পেরেছিল ডাইনি শশীচরণের পিছনে যাবে, তাই সেও পিছনের দিকে ঘুরে যতটা দ্রুত সম্ভব সামনে এগোবার চেষ্টা করেছিল। যতক্ষণে সে এখানে এলো ততক্ষণে দেখতে পেল শশীচরণ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে মাটির উপর, চারপাশে কেউ নেই। তার মৃত্যু নিশ্চিত হয়েছে বুঝতে পেরে তান্ত্রিক একবার থমকে দাঁড়ালো। ভালো করে বাতাসে কিসের একটা গন্ধ শুকে নিয়ে আবার এক পা এগোতে যাবে, এমন সময় পিছন থেকে একটা সুরেলা মিষ্টি গলায় কে যেন তাকে ডেকে উঠল, আমায় খুঁজছ?
তান্ত্রিক পিছনে ঘুরে তাকাতেই আধো অন্ধকারে আকাশ থেকে ভেসে আসা অল্প চাঁদের আলোয় দেখতে পেল একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, সেই রকম লাল পেরে সাদা শাড়ি। মেয়েটা এক পা করে দাঁড়ালো তান্ত্রিকের একদম কাছে। তান্ত্রিক স্থির হয়ে তাকিয়ে রইল তার দিকে। তার দুই চোখে তখন এক অদ্ভুত কৌতূহল। মেয়েটা আরো খানিকটা এগিয়ে আসতেই তান্ত্রিকের মুখে ফুটে উঠল একটা হাসি। তান্ত্রিক হাসতে হাসতে বলল, এখনো তো অনেকেই বাকি আছে, জঙ্গলের বাইরে অনেকেই দাঁড়িয়ে আছে অপেক্ষায়, তাদের সবাইকে তো মারতে হবে। আজ নয়, আজ আর কাউকে মারবো না, এক এক করে সবাইকে মারবো। তুমি যখন আমায় জাগিয়েছ তখন তখন তোমার সব ইচ্ছে আমি পূরণ করব। তোমায় যেমন করে ওই বসন্তপুর গ্রাম তথা গ্রামবাসীরা মেরেছিল, ঠিক তেমন ভাবেই তো আমার গোটা পরিবার মরেছিল ডাইনির অপবাদে। তুমি আমাকে মুক্ত করলে কেন? ওই বসন্তপুরের রাজা নৃসিংহ নারায়ণ ভালো মানুষ হলেও তার বাকি লোকেরা মোটেও ভালো মানুষ ছিল না। নায়েব মশাই ছিল সব থেকে বড় শয়তান। নায়েব মশাই জমিদারকে মিথ্যে কথা বলতো সব সময়, কিন্তু তাতেও কিছু করতে পারতো না। আমার বাবা মা ছিল বসন্তপুরের বাসিন্দা। জমিদার মশাই তাদের খুব ভালোবাসত। বাবা মা দুজনেই মাঠের কাজ করত। একদিন নায়েব এসেছিল আমাদের বাড়িতে। তখন আমার বয়স খুবই কম। সেই নায়েব আমাদের বাড়িতে এসে, জমিদার মশাই বলেছেন যে এই বাড়িটা ছেড়ে দিতে, এ বাড়িতে আর তোরা থাকতে পারবি না। এই বাড়ি এখন জমিদারের। জমিদার তোদের থাকতে দিয়েছিল, তাই তোদের এবার এখান থেকে উঠে যেতে হবে। কিন্তু জমিদার মশাই তো আমাদের এমন কথা কখনো বলেননি। এই তো গত পরশুদিনও তো আমার সঙ্গে জমিদার মশাই দেখা হলো, কথা হলো। তখনও তো জমিদার মশাই আমাকে এই বিষয়ে কিছু বললেন না। আমি কি তাহলে তোদের মিথ্যে কথা বলছি? জমিদার মশাই আমায় পাঠিয়েছেন তোদের কাছে। তোরা জিনিসপত্র গুটিয়ে একেবারে এখান থেকে চলে যা, নইলে সব কটাকে একেবারে কিন্তু মরতে হবে, এই বলে দিলাম। আমার বাবা জানতো জমিদার মশাই এমন কোনো কথা বলতেই পারেন না, তাই বাবা নায়েবের কোনো কথা শোনেনি। দুদিন পর বাবা নিজে জমিদার মশাইয়ের কাছে গিয়ে সে কথা বলতেই জমিদার মশাই বললেন, আমি এমন কথা বলিনি। ঠিক আছে, ওই নায়েবের সঙ্গে আমি একবার কথা বলে দেখব। আমার ছেলেটা ছোট, বউ ছেলে আর আমি এই তিনজন থাকি। ছেলেটা আমার ঘরে একাই থাকে। আমি আর আমার বউ চাষের কাজে মাঠে চলে আসে। কিন্তু যদি আমাদের কোনো ক্ষতি হয় জমিদার মশাই, তখন কি হবে? তোদের কোনো ক্ষতি হবে না, চিন্তা নেই। নায়েব সবই জানতে পারল, তাই সে অন্য পথ ধরল। এবার একদিন গভীর রাতের দিকে চেঁচামেচির শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির সামনে অনেক লোকজন দাঁড়িয়ে। বাইরে বেরোতেই দেখতে পেলাম বাড়ির উঠোনের কাছে মাটি খুঁড়ে কি যেন একটা বার করা হয়েছে। তাড়াতাড়ি এগোতেই দেখি একটা মরার মাথা। পচে গলে মরার মাথাটা কেমন যেন অদ্ভুত লাগছিল। বাবা সেদিন আমায় দেখতে দিল না, ঘরের ভিতরে ঢুকিয়ে দিল আমায়। নায়েব মশাই এগিয়ে এসে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বলল, গ্রামে থেকে এই সব কাজ করবি তোরা? তোরা আমাদের গ্রামকে অপবিত্র করছিস। তোকে আর তোর বউকে আমরা গ্রামের শ্মশানে দেখেছি, মরা নিয়ে তোরা সাধনা করছিলি। এসব আপনি কি বলছেন? আমরা এসব কাজ কেন করতে যাব? আর আমাদের বাড়িতে এই মরার মাথার খুঁড়িটা কি করে এলো আমরা সেটা জানি না। বাড়ির ওখানে পুঁতে রেখেছিলি?
দূর গ্রামের এক বাচ্চা মেয়ে নিখোঁজ হয়েছিল অনেক দিন আগে। এই হলো সেই মেয়েটার কথা। এখন বুঝতে পারছি এই সব করেই জমিদার মশাইকে তোরা টুকটাক করে বশ করেছিস, তাই জমিদার তোদের কিচ্ছু বলে না। কিন্তু গ্রামের লোকেরা বেঁচে থাকতে তো এমন হতে আমি দিতে পারি না। বিশ্বাস করুন নায়েব মশাই, আপনি বিশ্বাস করুন, কেউ আমাদেরকে বদনাম করার জন্য এই কাজ করেছে। আমি জমিদার মশাইয়ের কাছে যাবো, তার সঙ্গে কথা বলবো এক্ষুনি। আমি এক্ষুনি যাবো জমিদার মশাইয়ের কাছে। বাবা সেই রাতেই জমিদার মশাইয়ের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল, আর তার সঙ্গে আমার মাও গেছিলেন। কিন্তু গ্রামের লোকেরা তা করতে দিল না। আমার বাবা মা গ্রামের ক্ষতি করছে এই সন্দেহে আমার চোখের সামনে গ্রামের লোকেরা পিটিয়ে আমার বাবা মাকে মেরে ফেলল। বাবা মায়ের মৃত্যুর পর নায়েব মশাই আমায় ধরতে এলো, কিন্তু আমি বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে তখন অন্ধকারের মধ্যে কোথায় যে ছুটতে ছুটতে চলে গেছিলাম আজ আর তা মনে নেই। এই গ্রাম আমারও ক্ষতি করেছে, আমার অনেক বড় ক্ষতি করেছে, তাই আমি প্রতিশোধ নেব। একটু একটু করে প্রতিশোধ নেব। কিন্তু তোমার কি হয়েছিল মা? তোমার মতো আমিও ছিলাম বসন্তপুরে। যখন আমি বেঁচে ছিলাম তখন আমায় দেখতে খুব সুন্দর ছিল। গ্রামের লোকেরা যেমন আমার উপর নজর করত, তেমনই শয়তান নায়েবেরও নজর ছিল আমার ওপরে। নায়েবের দুটো বিয়ে ছিল, তার একটা বউও বেশি দিন বাঁচে না। নায়েব একদিন আমার বাড়িতে এসেছিল আমায় বিয়ে করবে বলে। বাবা মা মারা যাওয়ার পর আমি আমার কাকার কাছে থাকতাম। নায়েবের ভয়ে কাকা আমার তাড়াতাড়ি তার সাথে বিয়ে দেওয়ার কথা বলল, কিন্তু আমি রাজি হলাম না। আমি বললাম, ওই শয়তানটাকে আমি বিয়ে করব না, তার জন্য যদি আমাকে মরতে হয় আমি তাই করব, কিন্তু ওকে আমি বিয়ে করব না, ওকে বিয়ে করব না। কিন্তু আমার কাকা সে কথা শুনলেন না। এখন বুঝি তারা ভয় পেত এই নায়েবকে। সে করতে পারে না এমন কোনো কাজ ছিল না। তাই একদিন রাতে আমার কাকা কাকি মিলে আমাকে বাড়ি থেকে পালিয়ে যেতে বলল। আমি সেই মতো একটা পুটলিতে কিছু শাড়ি নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। অন্ধকারে বসন্তপুর ছেড়ে এই জঙ্গলের কাছাকাছি এসে পড়লাম। জঙ্গলের ভেতরেই ঢুকতে যাব এমন সময় মনে হলো কারা যেন গ্রামের পথ দিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তাদের কয়েকজনের সাথে মশাল। সেই মশালের আলোয় দেখতে পেলাম নায়েব। শয়তানটা ওখানেই রয়েছে। সে বলল, ঠিক খবর পেয়েছি, ওই সদানন্দ আর তার বউ মিলে মেয়েটাকে ভাগিয়েছে। ওদের দুটোকে ঘরের মধ্যে বেঁধে রেখে এসেছি। ফিরে গিয়ে ওদের ঘরে আগুন লাগিয়ে দেব। এখন মেয়েটাকে খুঁজে বার করা দরকার। ওই দেখ মেয়েটা জঙ্গলের দিকে। আরে ওই দেখ মেয়েটা জঙ্গলের দিকে ঢুকছে। চল 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 চল। ওদেরকে আসতে দেখে আমি ছুটে জঙ্গলের ভেতরে ঢুকে পড়লাম। জঙ্গলের ভেতরে অনেক কষ্ট করে একটা গাছের আড়ালে লুকিয়ে রইলাম। ওরা জঙ্গলের ভেতর ঢুকে অনেক খোঁজাখুঁজি করেও আমাকে খুঁজে পেল না। সবাই ফিরে যাবে এমন সময় আমি সেখান থেকে বেরোতে যেতেই আমার পায়ের তলায় যেন কি পড়ল। তাড়াতাড়ি পা তুলতে যেতেই বুঝতে পারলাম একটা সাপের গায়ে পা ফেলেছি। সেই সাপটা আমায় কামড়ালো, মরে যেতাম হয়তো। তখন এক সাধু বাবা আমায় বাঁচিয়ে নেয়, কিন্তু সাপের বিষ আমার সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। বেশি সময় আমি বাঁচতাম না। সেই সাধুকে সব কিছু বললাম। সাধু বলল, আমার মৃত্যুর পরও যদি আমার আত্মাকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে এই অবস্থায় একটা কাজ করতে হবে। সে আমাকে কিছু ক্ষমতা দেবে। সেই ক্ষমতা আমি কিছু সময়ের জন্য নিজের শরীরে ধরতে পারবো। তার সঙ্গে কোনো মেয়ের রূপও নিতে পারবো। সেই সাধুর সাহায্যে 3 দিনের মাথায় আমার মৃত্যু হলেও আমার আত্মাকে সে বাঁচিয়ে রেখেছিল।
তারপর আমার আত্মা এখানেই থেকে সেই নায়েব মশাইকে মারার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সে আমার যে ক্ষমতা দিয়েছে তা ছিল অশুভ, তাই আমার রক্তের প্রয়োজন হতো। গ্রামের ছেলে মেয়েদের, এমনকি পশু পাখি পর্যন্ত ধরে ধরে আমি তাদের রক্ত খেতাম। তাতেই তো একদিন জমিদার মশাই আমার সাথে দেখা হয়ে যায়, কিন্তু তার ক্ষতি আমি কখনোই করতে চাইনি। কিন্তু জমিদার আমায় এখানে আটকে ফেলেছে, কিন্তু প্রতিশোধ আমি নিয়েছি। ওই নায়েবকে আমি মেরেছি। রক্তের খিদা বেড়ে উঠল, এক এক করে এখন গোটা বসন্তপুরের সবাইকে মারবো, সবাইকে মারবো। এই গোটা বসন্তপুরের জন্যই আমার এই অবস্থা। সেদিন কেউ আমায় সাহায্য করেনি, তোকেও করেনি, আমাকেও করেনি। অনেকক্ষণ হলো, এইবার আমায় বেরোতে হবে। বাইরে গিয়ে ওদের যা বলার আমি বলবো, কিন্তু এরপর থেকে বসন্তপুরের সমস্ত লোকেদের এক এক করে কিন্তু তোমায় মারতে হবে। যেদিন বসন্তপুরের শেষ লোকটা মারা পড়বে, সেদিন আমি আর তুমি দুজনেরই প্রতিশোধ সম্পন্ন হবে। মেয়েটা হাসতে লাগলো। তার হাসির শব্দ চারপাশে ছড়িয়ে পড়েছে। দুটো হাত দুপাশে তুলে সে প্রাণপণে হাসছে, আর হাসতে হাসতে সুন্দর শরীরটার বদলে যেতে লাগলো এক বৃদ্ধার শরীরে। সামান্য ঝুঁকে পড়া সাদা শতচ্ছিন্ন কাপড় পরা একটা বুড়ি। তার মাথার সাদা চুল ছড়িয়ে পড়েছে মাথার দুপাশে। কালো চোখ দুটো উজ্জ্বল, আর মুখের ভেতর থেকে বেরিয়ে আসা লকলকে জিভ সাদা রক্তাক্ত দাঁতগুলোর উপর বুলিয়ে চলেছে। তান্ত্রিকের পিছনে পিছনে সে এক পা করে এগোতে লাগলো বাইরের দিকে। আর তান্ত্রিক জঙ্গল থেকে বেরিয়ে যখন বাইরে এলো, তখন দেখলো সকলে ভয়ে সেখানে অপেক্ষা করছে। বসন্তপুরের নামটা শুনে একটু অবাক হয়েছিল হরিহর। সে বলল, বসন্তপুর? শুনেছি আজ থেকে 5 বছর আগেও এই বসন্তপুরের আশেপাশের আরও দুটো গ্রাম ছিল। কি যেন নাম? হ্যাঁ, হরিহরপুর আর বাসন্তী। তা কি আর করব, বলছে নাকি আস্তে আস্তে গোটা গ্রামের লোকজন মারা পড়ে। আর অবশ্য কেউ কেউ সেই গ্রাম ছেড়ে চলেও যায়। একটা কিছু ব্যাপার ঘটেছিল, সেখানে নাকি ওই রাতের বেলা কেউ বাড়ির বাইরে বেরোলে তাদের মৃতদেহ পাওয়া যেত পরদিন সকালে। কিন্তু সেই বসন্তপুরেই কেন? না, বসন্তপুরে না, আমি যাব অজয়গড়ে। অজয়গড়ে একটা নিমন্ত্রণ আছে, আর সকাল সকালই বেরিয়ে পড়ব। ভাবছি গুরুর গাড়িতেই যাব, তাহলে বোধহয় তাড়াতাড়ি একটু পৌঁছতে পারবো। কিন্তু গরুর গাড়ির গাড়োয়ান বলেছে দুপুর ছাড়া তার সময় হবে না। সেখানে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে, রাতও হতে পারে। তাই ভাবছি আগের দিনই বরং চলে যাই। কিন্তু খুব সাবধানে, হ্যাঁ? বিশেষ করে বসন্তপুর আর ওই গ্রামের পথের মধ্যে দিয়ে যাওয়ার সময় খুব সাবধানে যেতে হবে। হ্যাঁ, বলা যায় না, হয়তো আবার কিছু হতে পারে। আরে এতদিন আগে যা হয়েছে হয়েছে, এখন আমার নতুন করে কিছু হবে নাকি? আমার সঙ্গে তো আলো থাকবে, তাছাড়া গাড়োয়ান তো থাকবেই। আরে আমার কিছু হবে না। হরিহরের বুক ধিক ধিক করতে লাগলো। মাধব আর হরিহর বৈকুণ্ঠপুরের মানুষ। হরিহর মাধবকে একা ছাড়ল না, মাধবের সঙ্গে সেও রওনা দিল। গরুর গাড়ি ওদের নিয়ে বৈকুণ্ঠপুর থেকে রওনা হলো দুপুরের একটু পরেই। আর বসন্তপুরের সেই জঙ্গলের কাছাকাছি আসতে আসতেই সন্ধ্যার অন্ধকার নেমে এসে যেন ওদের চারপাশ থেকে জড়িয়ে ধরল। জঙ্গলটা সবেমাত্র পেরিয়েছে এমন সময় পথের এক পাশ থেকে একটা মেয়ে দৌড়ে এসে দাঁড়ালো ওদের গরুর গাড়ির সামনে। মেয়েটা গাড়ির সামনে আসতেই যেন গরুর গাড়ি ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেছে পথের পাশে। এমনভাবে সে একটা আর্তনাদ করে উঠল। হরিহর আর মাধব সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে দেখতে গেল। এই রে, মেয়েটার আবার কি হলো? হরিহর আরেকটু এগিয়ে গিয়েছিল, তার পিছনে মাধব। মেয়েটার কপালের কাছে লেগেছে, রক্ত বেরোচ্ছে।
বোধহয় গরুর গাড়ির ধাক্কা লেগে জ্ঞান হারিয়ে ফেলেছে। গরুর দুটো থমকে দাঁড়িয়ে আছে। গারোয়ান কিন্তু গাড়ির উপর থেকে নামেনি। মেয়েটার মনে হয় লেগেছে। এখন কি করা যায়? মেয়েটাকে নিয়ে অজয়গড়ে যাব নাকি? যদি সেখানে কভারেজ পাওয়া যায় তাহলে কিছু একটা ব্যবস্থা করা যাবে, অন্তত জ্ঞান তো ফিরবে। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। তাছাড়া একটা মেয়ে এমনভাবে পথের ধারে পড়ে থাকলে নানা রকম বিপদ হতে পারে। আর তাছাড়া জঙ্গলে শেয়াল থাকাটা তো খুব একটা অস্বাভাবিক নয়। হরিহরের কথায় মাধব আর হরিহর মিলে মেয়েটাকে তুলে নিল গরুর গাড়ির উপরে। তারপর আবার গাড়ি চলতে শুরু করল। গাড়ি দিক দিক করে চলছে। আশেপাশের বাতাসে একটা ঠান্ডা ভাব একটু একটু করে বাড়তে শুরু করেছে। হরিহর আর মাধব দুজনেরই ঠান্ডা লাগছিল। জড়সড় হয়ে বসল তারা। টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছিল। গরুর গাড়িতে মেয়েটাকে তোলার পর কিন্তু গরুগুলো আবার চলতে শুরু করেছিল, কিন্তু কেমন যেন দুলকি চালে। গারোয়ান যতই তাদের আঘাত করে ততই যেন তারা দুলকি চালে চলতে থাকে। হরিহর একটু অধৈর্য হয়েই বলল, আরে এমনভাবে চলতে থাকলে তো অনেক দেরি হয়ে যাবে, একটু তাড়াতাড়ি চলো। অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলে হরিহর, গরুগুলো কিন্তু এতক্ষণ ঠিকভাবেই চলছিল। মেয়েটা আসার পরেই থেকেই কিন্তু গরুগুলো কেমন যেন একটা আস্তে আস্তে চলছে। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। মেয়েটা গরুর গাড়ির সামনে এসে পড়েছিল ঠিকই, কিন্তু গরুর গাড়ির গায়ে তার ধাক্কা লেগেছে বলে তো মনে হয় না। আরে বাবা, গরুর গায়ে ধাক্কা লাগলে শিঙে লাগবে, কিন্তু শরীরে আর কোথাও তো আঘাতের চিহ্ন ছিল না। কথাটা মনে মনে ভাবতেই হরিহর আর মাধব কি একটা ভেবে পিছনের দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে দুজনেরই বরফের স্রোত নেমে গেল শির দাঁড়াবে। গরুর গাড়ির ছইয়ের পিছনটা অন্ধকার। অন্ধকারের মধ্যে হামাগুড়ি দেবার মতন করে উবু হয়ে বসে আছে কে একজন। একটু আগে যে মেয়েটা জ্ঞান হারিয়ে পড়েছিল সেই মেয়েটা উঠে বসেছে বোঝা যায়। তার মাথার চুলগুলো অল্প হাওয়াতে তিরতির করে উঠছে। একটা অদ্ভুত পচা গন্ধ গরুর গাড়ির ভিতরে যেন ভেসে আসছে। হরিহর কিছু বলতে যাবে তার আগেই একটা অদ্ভুত গলায় মেয়েটা হেসে উঠল। তারপর সে বলল, কতদিন পর আমার নতুন শিকার পেয়েছি। আজ আবার গরম রক্ত তাজা মাংস খাবো। হরিহর সঙ্গে সঙ্গে গাড়ি থেকে লাফিয়ে নেমে যাওয়ার চেষ্টা করতে লাগল, কিন্তু একটা শক্ত নখওয়ালা হাত তার গলাটা চেপে ধরে তাকে গাড়ির ভেতরে বসিয়ে দিল। মাধব একটা প্রচণ্ড ধাক্কা দেওয়ার চেষ্টা করলো সেই মূর্তিটাকে, কিন্তু পারল না। মূর্তিটা যেন পাথরের মতন শক্ত। শুধু গরুর গাড়ির উপর থেকে গারোয়ান লাফিয়ে পড়ে চিৎকার করতে করতে দৌড় লাগালো অজয়গড়ের দিকে, আর শুনতে পেল পিছন থেকে ভেসে আসা রক্ত জল করা দুটো মরণ আর্তনাদের শব্দ। তখন গোটা গরুর গাড়ির ভিতরটা রক্তে ভাসতে শুরু করেছে, আর তার সঙ্গে চারপাশে ভাসছে একটা অদ্ভুত হাসির শব্দ।